নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 3 অক্টোবর, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 7:45। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুল এই কয়েক মিনিট আগেই ঘুম থেকে উঠল, আর যেই মশারির দুটো দিক খোলা হয়েছে অমনি শুরু হয়েছে মশারি নিয়ে খেলা। একটু দেখাই কেমন করে পড়ে আছে। এই যে দুষ্টুতা, এই যে দুষ্টুতা, এই দুষ্টু, ওঠো মা ওঠো। আর আজকে সকাল থেকেই আমার বারে বারে মনে হচ্ছে আজ সোমবার, যেহেতু গতকালকে ছুটি ছিল। দিদির মতন কাজটা সেরে এই কিছুক্ষণ আগেই বাড়ি গেল, আর আমি এদিকে সকালের কিছু কাজ সেরে নিয়েছি, আর কিছু কাজ বাকি আছে। স্নানে যাব ঠিক তখনই তুলতুল ঘুম থেকে উঠলো। ঘুম থেকে যখন উঠেই পড়েছে, ওকে ওই গরম জলটা খাইয়ে ব্রাশটা করিয়ে তারপর আমি স্নানে যাব। ওঠো মা ওঠো, বাবা চলো জল খেয়ে নেবে, চলো 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 ওঠো মাম্মা, ওঠো বাবা ওঠো বাবা। এখন বাজে 9টা, আর তখন তুলতুলকে গরম জলটুকু খাইয়ে ব্রাশ করিয়ে হাত মুখ ধুয়ে এ ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান পুজো সেরে তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। কি কি ভাবছিস? হ্যাঁ, ব্যাগ নাও, ব্যাগ ওয়াটার বোতল নাও, নিয়ে চলো চলো। হ্যাঁ, আই বাবা গুড, মামা তো সব পারে। দাঁড়া ব্যাগটা দিয়ে ধরে থাকবে। হ্যাঁ মা, হ্যাঁ হয়েছে। চলো এবার ক্লাসে যেতে হবে বাবা। না কেন, চল। সময় মতো তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে ওখান থেকে গেলাম পেট্রোল পাম্পে। স্কুটিতে তেল ভরানো ছিল, স্কুটিতে তেল ভরিয়ে তারপর বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এখন আমি আমার জন্য একটু আদা দিয়ে দুধ চা বানাচ্ছি। আজকে সকাল থেকে আমার মাথাটা যন্ত্রণা করছে, তাই ভাবলাম চাটুকু খেলে একটু ভালো লাগবে। আর যতবার আমি চা বানাই মায়ের কথা খুব মনে পড়ে। মানে মা যতবার আমাকে দেখে চা বানাতে কিংবা চা খেতে, ফোন করে আমাকে একটা কথাই বলে, আজকাল তোর চা খাওয়া একটু বেশিই বেড়ে গেছে। আসলে আমি আগে একদমই চা খেতাম না, একদম না। মানে বছরে একবার কি দুবার, তাও খেতাম কিনা সন্দেহ। তুলতুল হওয়ার পর থেকে এই মাঝে মাঝে চা খাওয়ার প্রবণতাটা আমার বেড়েছে। আসলে তুলতুল যখন আরও ছোট ছিল, মানে সদ্য হয়েছিল, তখন মানে এতটাই রাত জাগতে হতো, ওই রাত 3:30 4টের সময় তখন মনে হতো একটু বোধহয় চা খেলে ভালো লাগবে। তাও দুধ চা না, তখন র চা খেতাম, তাও মাঝে মাঝে, এমন না যে প্রতিদিন। আর ওই র চাটুকু খাওয়ার পর বেশ ভালো লাগতো, মানে এনার্জি পেতাম। তো সেই থেকেই আমার এই মাঝে মাঝে চা খাওয়ার প্রবণতা। আর এখন তো এই মাথা যন্ত্রণা নিয়ে আমি ভীষণ ভুগি। 19 থেকে 20 হলেই মাথা যন্ত্রণা। এখন বাজে 10:35, আর তখন আমি চাটুকু খেয়ে আমি আমার কাজে লেগে পড়েছি। আজকে ভাবছি একটু গুজিয়া বানাবো, তো তারই প্রস্তুতি চলছে। ঘি দিয়ে সুজিটা ভেজে ঠান্ডা করতে দিয়েছিলাম। সুজি ঠান্ডা হয়ে যাওয়ার পর ওর মধ্যে একটু এলাচ পাউডার, কাজু, কিশমিশ, আমন্ড আর চিনি, এই কিছু জিনিস দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আর এটা তো হলো গুজিয়ার ফিলিং, মানে পুরটা রেডি করেছি। আর ময়দার একটা ডো তৈরি করতে হবে, তো ময়দাটা নিয়ে নিয়েছি। ময়দাটা এবার ময়ান দিয়ে মাখবো। ময়ানের জন্য শুধু রিফাইন তেল আর গরম জলই ব্যবহার করব, চিনি নুন এগুলো আর কিছু দেব না। তো এই গুজিয়া তৈরি করাটা একটু সময় সাপেক্ষ, মানে হুটোপাটা করে হয় না। তাই ভাবলাম আমার হাতে একটু সময় আছে, এখন বানিয়ে নিই। মানে কমসে কম এগুলো গুছিয়ে রাখি, তারপরে ওটা বানিয়ে ফ্রাই করব, তখন যে কোনো সময় করে নিতে পারবো। এগুলো যদি গুছিয়ে রাখি ওগুলো তখন ঝট করে হয়ে যাবে, মানে একবারে তো সেটা সম্ভব নয়। এগুলো সব গুছিয়ে রেখে তুলতুল আর ধানির জন্য খাবার বানাতে হবে। আজকে আর সেরকম বেশি কিছু বানাবো না, দেখি ভাত ডাল একটা ভাজা ডিম সেদ্ধ এই করে দেবো। আজ তো আমার বৃহস্পতিবার, দুপুরে আমি ফল টল কিছু খেয়ে নেব।
চাটা খেলাম, মাথা যন্ত্রণাটা কিছুটা কমলো। মানে এতটাই মাথা যন্ত্রণা করছিল, কিছু ভালো লাগছিল না। তখন গুজিয়ার পুরটা রেডি করে রেখে ময়দাটা ময়ান দিয়ে মেখে বাটি দিয়ে ঢাকা রেখে নিচে গেছিলাম দুধ আনতে। দুধ এনে দুধটা জাল দিয়ে রেখে তারপর দুপুরের রান্নাটা বসিয়েছিলাম। দুপুরের রান্না বলতে ওই একটু বেগুন ভেজেছি, আর জিরে ফোড়ন দিয়ে তুলতুলের জন্য মুসুরির ডাল হচ্ছে, আর এখানে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর ওর মধ্যে একটা আলু আর ডিম দিয়ে রেখেছি। আজকে দুপুরে তুলতুলের লাঞ্চ মেনু হলো জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল, বেগুন ভাজা, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। আর ধানিকে দই দিয়ে খেতে দিয়ে দেবো, ওর জন্য তো দই রাখাই আছে। আর এখানে লেবুগুলো ছাড়িয়ে নিলাম, এবার লেবুর রসটা করে নেব। মামা চলো চলো, এসো এদিকে এসো। এখন বাজে 12:30, আর আমরা এই 10-15 মিনিট আগেই স্কুল থেকে ফিরলাম। ফিরে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এবার তুতুলকে লেবুর রসটুকু খাইয়ে দেব। লিনিকে ডাকছে, লিনিকে, তোকে না, আয় এদিকে আয়। এখন বাজে 1:10, আর কিছুক্ষণ আগেই তুতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম, আর ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিলো, আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি। ভাত, বেগুন ভাজা, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল। চলো চলে এসো, এসো বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ মা। এখন বাজে 2:35, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তুলতুলকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিয়ে এই এতক্ষণে আমি একটু ফ্রি হলাম মানে হাতে একটু সময় পেলাম। আর এখন আমি এই গুজিয়াগুলো বানাচ্ছি। 4টে গুজিয়া এখন বানিয়ে ভাজা শুরু করলাম। ভাজতে তো অনেকটা সময় লাগবে, কারণ এটা একদম স্লো ফ্লেমে ভাজতে হয়। হাই ফ্লেমে ভাজলে ওই উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। তবে আমার ওদিকে এখনও অনেক কাজ বাকি আছে, কিন্তু আমি দেখলাম আগে গুজিয়াগুলো ফ্রাই করে নিই, না হলে আবার তুলতুলের ঘুম থেকে ওঠার সময় হয়ে যাবে। আর ও যদি একবার ঘুম থেকে উঠে যায়, ব্যাস সারাক্ষণ এই রান্নাঘরে থাকবে। ও ধানি দুজনেই রান্নাঘরে থাকলে না আমার খুব ভয় করে, তাই চেষ্টা করি যতটা সম্ভব, মানে ওরা যখন, বিশেষ করে তুলতুল যখন একটু ঘুমিয়ে থাকে কিংবা ওইদিকে খেলাটেলা করে, তখন আমি রান্নাঘরের কাজগুলো সেরে নেওয়ার। এখন বাজে 3:30, আর এদিকে আমার গুজিয়া বানানো কমপ্লিট। গুজিয়াগুলো একটু ঠান্ডা করতে দিয়েছি, আর সে ফাঁকে তুলতুলের স্কুলের জামা কাপড়গুলো কেচে ধুয়ে এখানেই মেলে দিলাম। ঘরটা একবার ঝাড় দিয়ে নিয়েছি, বোতলে জলগুলো ভরে নিয়েছি। এখন শুধু গ্যাস ওভেন আর রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে নেব, আর তারপরে আমি আমার জন্য কিছু ফল কেটে নেব। ঠান্ডা প্রায় হয়েই গেছে, এবার এটাই টিফিন বক্সে ভরে রাখবো। গুড ইভিনিং, এখন বাজে 5:40, আর গতকালকের মতন আজকে তুলতুল ওই 4:45 নাগাদ ঘুম থেকে উঠলো। আর ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছে ওকে একটু জল খাইয়ে দিলাম। এখন বায়না হয়েছে পনির খাবে। খাবে তো না, কিন্তু ওই যে খাবে বলছে, এটা শুনে মনে হচ্ছে যদি খাই। তাই পনিরটা বাটারে একটু সটে করে দিচ্ছি, আর ওপরে একটু গোলমরিচ আর বিট নুন ছড়িয়ে দেব। বাচ্চা যখন বলে যে কিছু খাবো, এত ভালো লাগে, কিন্তু ওই করে দেওয়ার পর যখন খায় না, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। আর তুলতুল তো, মানে আমি আগেই বলেছি, কোনো খাবারে ওর সেরকম কিছু আগ্রহ নেই। ওই একবার দুবার মুখে দিল, ব্যাস হয়ে গেল। কি বাবা? হ্যাঁ এই তো হয়ে গেছে মা আমার। চলো
মাখানা খাবে? একটু মাখানা ফ্রাই করে দেব? খাবে মাখানা? ও পনির, আচ্ছা ঠিক আছে, এটাই দিচ্ছি। হয়ে গেছে। এখন বাজে 7:30, আর তখন তুলতুলকে ওই পনিরটুকু ফ্রাই করে দেওয়ার পর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে এক্সারসাইজটা সেরে, আর এদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সারছিলাম। আর তুলতুল ওই পনিরটুকু খেয়ে নিচে গেছিলো ছোট দিদির সাথে খেলা করতে। এই সবে মাত্র ঘরে আসলো মানে নিয়ে আসলাম, তাও আসবে না। দেখলাম দুধ খাওয়ার সময় হয়ে গেছে, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, কি কি পড়েছো এটার মধ্যে বাবা? ও পেন, হ্যাঁ হ্যাঁ। এবার একটু দুধ খেয়ে নাও বাবা। বাবা, হ্যাঁ দেখলাম তো। হ্যাঁ মা, হ্যাঁ পেন পেন, চল। হ্যাঁ অরেঞ্জ, গুড। হ্যাঁ নেক্সট। আর এটা কি মা? এটা বলো কিউ ফর, হ্যাঁ কুইন, হ্যাঁ এরকম করে বলতে হয়, ঠিক। আচ্ছা মা, এটা কি বাবা? এটা এই যে এটা, হ্যাঁ ऐसे অ্যানাক, ভেরি গুড ভেরি গুড। আর অসে औरत, বাহ। হ্যাঁ বাবা, ওকলি, হ্যাঁ ওকলি, এরকম করে ওকলিতে। এখন বাজে 9:55, আর প্রতিদিনের মতন আজকেও লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে আমি এসেছি রাতের রান্নার দিকে। রাতের রান্না বলতে তুলতুল আর ধানির জন্য প্রেসার কুকারে ভাত হচ্ছে, তুলতুলের জন্য গোল গোল করে আলু ভাজা হচ্ছে, আর দুপুরে যে ডালটা বানিয়েছিলাম সে ডালটা আমি দুটো বাটিতে আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম। তো একটা বাটির ডাল দিয়ে তো তুলতুলকে দুপুরবেলা খাইয়ে দিয়েছিলাম, আর এই বাটির ডালটা রাখা ছিল। এখন ডালটা গরম করে নেব। এরকমভাবে রান্না করা ডাল, তারপর সবজিপত্র যদি আলাদা আলাদা করে রাখা যায়, দেখেছি নষ্টটা কম হয়। মানে যে বাটিটা একদম আলাদা করে রাখা হয় তাতে তো নাড়াঘাটাও হয় না, হাতও পড়ে না, তাই নষ্টও হয় না, মানে সহজে নষ্ট হয় না। আমি আসলে ওই সবজি ডাল টালগুলো না ফ্রিজে রাখতে চাই না, আমি ভুলে যাই, আর তারপর ফ্রিজ থেকে বের করে গরম করে খাওয়াটাও তো ঠিক নয়, বিশেষ করে তুলতুলের। হ্যাঁ মা, হ্যাঁ বাবা, পড়ে যাবে কিন্তু বাবা, সাবধানে সাবধানে, উল্টে পড়ে গেলেই হলো। না বাবা, এখনো ও ঘরে রাতের বিছানাপত্রটা করা হয়নি। হ্যাঁ বাবা, হ্যাঁ লিনি, হ্যাঁ তাই তো লিনি ডাকছে বাবা। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ পুতুল স্নান করেছে, ও স্নান করেছে, হ্যাঁ। দেখো আন্টি কি বলছে, দেখো, এসো আন্টির সাথে একটু কথা বলে নাও। এখন বাজে 12:20, আর তখন আলুটা ভেজে ডালটা গরম করে আগে তুলতুলকে খাইয়ে দিয়ে তারপর ধানিকে খেতে দিয়েছিলাম। মোটামুটি 10:30টার মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনার সেরে তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব করে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। বেডে নিয়ে যাওয়ার পর তুলতুল কিছুক্ষণ আমার সাথে খেলা করলো, খেলা টেলা করে এই 11:30 নাগাদ ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে তারপর আমি ওদিকে গেলাম রাতের কাজগুলো সারতে। রাতের অধিকাংশ কাজই সেরে নিয়েছি, আর দু একটা ছোটোখাটো কাজ বাকি আছে যেগুলো একটু পরে সারবো। আর দুপুরবেলা যে গুজিয়াগুলো ভেজে ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি টিফিন বক্সটার মধ্যে ভরে রেখেছি। প্রথম যেদিন গুজিয়া বানালাম সেদিন 6-7টা মতন বানিয়েছিলাম, সেদিনের তুলনায় আজকে একটু বেশি করেই বানিয়েছি। এই গুজিয়া তুলতুলের বাবার খুব পছন্দের একটা খাবার, বিশেষ করে চা দিয়ে খেতে উনি খুব পছন্দ করেন। আর দুপুরবেলা বলছিলাম না যে ওই তুলতুল ঘুম থেকে ওঠার আগে আমাকে গুজিয়াগুলো ভাজা শেষ করতে হবে, তার প্রধান কারণ হলো তুলতুল আর ধানি দুজনেই সময় সুযোগ পেলে কিচেনে চলে আসবে।
এই যে ধানির তো আর শোয়ার জায়গা নেই, হয় এই কোণাতে নাই এই কোণাতে। আর তুলতুল তো এখন বড় হয়ে গেছে, ওর হাতটা এই গ্যাস ওভেন পর্যন্ত পৌঁছায়। কখনো এখানে এসে হাত দেবে, কখনো এখানে হাত দেবে, কখনো এই পাইপটা ধরে টানবে। এর আগে একবার এই পাইপ টানা নিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। যারা আমার ব্লগ প্রতিনিয়ত দেখে থাকবেন তারা জানবেন। মানে ও দৌড়ে এসে হট করে পাইপটা এমনভাবে টেনেছিল যে এই গ্যাস ওভেনটা এই স্ল্যাব থেকে এতটা দূরে চলে এসেছিলো, একদম অর্ধেকটা চলে এসেছিলো। তখন গ্যাসে একদিকে ভাত হচ্ছিল আর একদিকে ডাল কি ভাজা হচ্ছিল, আমার অতটা মনে নেই। সে আমি পেট দিয়ে আর হাত দিয়ে কোনো রকম এরকমভাবে ঠেকিয়েছিলাম, নাহলে সেদিনকেই একটা বড়সড় বিপত্তি ঘটে যেত। আর তার উপর আমার মা বারবার আমাকে এত সতর্ক করে, অবশ্য সতর্ক করার পেছনে একটা কারণ আছে, কারণটা আমি একটু পরেই বলছি। তো আমার মা তো মানে এমন কথা বলে যে যদি মনে হয় যে তুলতুলকে নিয়ে তুই পারছিস না, মানে ও সেদিনকে দুরন্তপনা যেদিন বেশি করবে সেদিন ঘরে রান্নাবান্না করবি না, বন্ধ করে রাখ। সেরকম হলে ঘরে মুড়ি, চিড়ে, বিস্কিট, ব্রেড যা আছে তাই খা, আর না হলে হোটেল থেকে খাবার নিয়ে আয়, রান্না করারই দরকার নেই, আগে বাচ্চাকে দেখ। আর এবার বলি মায়ের সতর্ক করার কারণ। তখন ভাই 6 কি 7-এ পড়ে, আর যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন বাড়িতে ছিল বিপত্তারিণী পুজো। মা সকালবেলা বিপত্তারিণী পুজো করেছেন। এবার বিপত্তারিণী পুজোর নিয়ম হলো ওই দুপুরবেলা 13টা লুচি খেতে হবে। তো মা যেহেতু পুজো করেছেন, তো মা একা কী খাবে, আমরা সেদিন সবাই খেতাম মায়ের সাথে, মানে মা সকলের জন্যই লুচি তরকারি সুজি এগুলো সব করতেন। তো মা সেদিনকে ওই মেঝেতে পাম্প স্টোভ, তখন তো পাম্প স্টোভ ছিল, ওই কেরোসিন তেলের পাম্প স্টোভগুলো জ্বালিয়ে কড়াইয়ে তেল আর ঘি দুটো মিক্সড করে লুচি ভাজছিলেন। প্রায় 1.5 লিটার মতন তেল ছিল কড়াই। ভাই কোনো কারণবশত রান্নাঘরে গিয়েছিল, সে জল খেতেই হোক, মানে কোনো কারণবশত, আমার অতটা মনে নেই এখন। তো যখন ও যাচ্ছিল স্টোভের পাশ দিয়ে, তখন এই কড়াইয়ের হ্যান্ডেলটা ওর পায়ে ছ্যাঁকা লেগেছিল। তো অত গরম কড়াই ছ্যাঁকা লেগেছিল, ছ্যাঁকা লাগলে আমরা কি করি, সঙ্গে সঙ্গে হাত কিংবা পাটা সরিয়ে নিই। ও পাটা সরিয়ে নিতে গিয়ে এমনভাবে পাটা ঝটকা দিয়েছিল যে পুরো কড়াই উল্টে, মানে ফুটন্ত তেল ওর পায়ের ওপর। সে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি, সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি, মানে পা দিয়ে ধোঁয়া উঠছে। তো আমরা মানে সঙ্গে সঙ্গে যখন ও চিৎকার করলো, আমি দৌড়ে নিচে এসে দেখছি ওর পায়ে ধোঁয়া উঠছে, আর মা কোনো দিকে তাকানোর নাম নেই। ওকে সাইকেলে করে, কারণ তখন আমাদের বাড়িতে বাইক টাইক ছিল না কিছু, সাইকেলে করে ওকে বসিয়ে প্রথমে তো কলগেট দিয়েছে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে কথা বলছি আমি, মানে কলগেট দিয়ে পায়ের মধ্যে ভাইকে কোনো রকম বসিয়ে হসপিটালে ছুট। বাবাকে যে এই কথাগুলো বলবে সে সময়টুকু মা নেয়নি। বাবা পেছনে পেছনে ছুটছে, আমাকে ঘরে থাকতে বলল। সঙ্গে সঙ্গে ভাইকে নিয়ে ওটিতে যাওয়া হলো। ওর পায়ের পাতা পুরো পুড়ে গেছিলো, তো ওকে ওটি করানো হলো। তারপর বাড়িতে আসলো। প্রায় 2-2.5 মাস ভাই বিছানায় ছিল, মানে বিছানা থেকে নামতে পারিনি। মানে 2-2.5 মাস তো শুধু বিছানায় ছিল, বিছানাতে পটি, টয়লেট, খাওয়ানো, ব্রাশ, স্নান সব বেডে। আর ওর মানে দাঁড়ানো, হাঁটা এগুলো শুরু হতে হতে আরও 3-4 মাস, মানে ওর পুরো ঠিক হতে হতে প্রায় 6-7 মাস সময় লেগেছিল। ভাইয়ের এখন বয়স 26-27 বছর। এখনও যখন ওর পায়ের দিকে তাকাই না, মানে কি বলবো, কি যে মনের মধ্যে হয়। এখন যে আমি এই কথাগুলো শেয়ার করছি, এখনও যথেষ্ট আমি ঘামছি, থরথর করে কাঁপছি, মানে তখন তাহলে আমার কি অবস্থা হয়েছিল ওটা দেখে। আর আমার মার খুব সাহস এমনিতে। আর ভাইয়ের ড্রেসিং আমার মাই করতো। সেই স্যালাইনের জল দিয়ে আগে ওকে ধোয়াতে হতো, মানে ওর পাটা ধোয়াতে হতো। যখন ধোয়াতো না, তখন পায়ের মাংসগুলো মানে খুলে খুলে পড়ে যেত এরকম। আর ভাই যা চিৎকার চেঁচামেচি করতো, স্বাভাবিক ব্যাপার, আমাদের সামান্য একটু জ্বলে গেলে ছড়ে গেলে কি অবস্থা হয়। আর ওর পুরো পায়ের পাতাটা ওই পরিস্থিতি হয়েছিল। তাই মা আমাকে সাবধান করে, মুখে কিছু বলে না, আমি বুঝতে পারি মা আমাকে কি বলতে চাইছে। তো মা আমাকে ওই কথাটা মনে রেখেই মা আমাকে সাবধান করতে থাকে যে বাবা ওকে একটু সরিয়ে রাখ, ওকে এবং ধানিকে। ধানিরও তাই পরিস্থিতি,
ধানি তো আরও সাংঘাতিকভাবে এই যে এরকমভাবে শুয়ে থাকে, আমি ওদিকে রান্না করতে থাকি আর ও ওদিকে থাকবে। ওকে যত বলা হয় ধানি সর, ধানি সরে আয়, ওকে সরিয়ে দিই, মানে ওই বেলটা টেনে এনে ওকে সরিয়ে দিই, তারপরেও ওখানে গিয়ে শোবে। ওর যে ওখানে কী আছে কী জানি। এই দুজনকে নিয়ে না আমি মাঝে মাঝে পাগল হয়ে যাই। পাগল এই কারণে আরও হই, কারণ ধানি খুব শান্ত, কিন্তু আরেকজন যে আছে সে তো দুরন্ত। আর শান্ত হলেও কি হবে, মানে জায়গাটা এমন জায়গায় শোই এবং বিপজ্জনক জায়গা। তো যাই হোক, মা বলে আর আমিও চেষ্টা করি, আমার সাধ্য মতন আমি চেষ্টা করি। এই সাধ্য মতন চেষ্টা করার পরেও দেখা যায় তুলতুল এখান থেকে পড়ছে, ওখান থেকে এই হচ্ছে, কিছু না কিছু হতেই আছে। কবে যে মেয়েটা একটু শান্ত হবে। আর তুলতুলের বাবা বলে যে যখন শান্ত হবে না তখন আর ভালো লাগবে না। অবশ্য আমার মাও এই কথাটা বলে যে বাচ্চারা দুরন্ত হবে, এটাই স্বাভাবিক, আর যে বাচ্চারা দুরন্ত তারা যদি শান্ত হয়ে যায় তখন ভালো লাগবে না। যেদিনকে ওর কানে যন্ত্রণা হলো এই মাঝখানে, তখন যখন ও একদম 2.5-3 ঘন্টার মতন শুয়েছিল, তখন মনে হচ্ছিল যে আজকে বাড়িতে এত শান্ত কেন, মানে একদম পিন ড্রপ সাইলেন্ট ছিল। তারপর উঠে যখন একটু খেলা করলো, একটু মানে কথা টথা বলছিল, একটু হাসছিল, খেলছিল, ভালো লাগছিল। কিন্তু ওই যে মাঝে মাঝে মনে হয় যে দুরন্তপনাটা খুব বেশি হয়ে যাচ্ছে, আর ভয়ও লাগে। সবচেয়ে বড় কথা ভয় লাগে। দুরন্তপনা করে সেটা ঠিক আছে, এখানে এটা করলো ওটা করলো এগুলো মানা যায়, কিন্তু এক একটা কাজ যা করে ফেলে না, সে মানে বলার মতো নয়। যাই হোক, রাত অনেক হলো, এখন আমি আমার এদিকে যে 2-1টা কাজ আছে সেগুলো সব সারি। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।